ব্যাংকের হিসাব অনুযায়ী 23 বিলিয়ন ডলার রিজার্ভ, কিন্তু যেটা আন্তর্জাতিক তহবিল পদ্ধতি যেটা রিজার্ভ করতে হয়, যেটা আইএমএফ বলছে সে অনুসারে 18.32 বিলিয়ন। 23 বিলিয়নের 18 কেন কম বেশি হচ্ছে, আমাকে এই অবস্থায় আসতে হলো কেন, সেই রিয়েলাইজেশন যদি আপনার না থাকে আমি আপনার সাথে কথা বলতে যাব, আমি আপনার সাথে এই নিয়ে কথা বলতে যাব না। বঙ্গবন্ধু মানেই বাংলাদেশ ছিল, তিনি জিয়াউর রহমানের মতো ছিলেন না, এরশাদের মতো ছিলেন না যে আমাকে বাংলাদেশে বুঝাতে হবে মানুষকে, আমাকে স্বৈরাচারী হতে হবে। করতেই পারে। এখন এখন শেখ হাসিনা খালেদা জিয়াকে বন্দী রাখছেন। আরে এখন শেখ হাসিনা খালেদা জিয়াকে, আরে এখন শেখ হাসিনা খালেদা জিয়াকে অন্যায়ভাবে, আরে শেখ হাসিনা এখন খালেদা জিয়াকে অন্যায়ভাবে বন্দী করছে না, লোক না। ওবায়দুল কাদের সাহেব যেটা আমাদের সেক্রেটারি বলেছেন যে কেন যাবেন ভিতরে, তার কারণ বাংলাদেশ ব্যাংকের ওয়েবসাইটে সব তথ্য দেওয়া থাকে, আপনার এমনকি ডলার রেটও দেওয়া থাকে, এর আগেও যখন ইয়ে হয়েছিল রিজার্ভ কত আছে সেটাও দেওয়া থাকে এবং সবকিছু দেওয়া থাকে ওখানে। এর আগে যখন হ্যাক হয়েছিল সেটা কি দেওয়া ছিল? সেটা তো 1 মাস পরে আমরা, হ্যাক তো ভিন্ন জিনিস, সেটা তো ভিন্ন জিনিস। তো সেই জিনিসটা যখন, এবং তারপরও বলা হয়েছে একদম নিষিদ্ধ না, যদি স্পেসিফিক কোনো কর্মকর্তা বা কোনো ব্যাংকের লোকের সাথে যদি তার কাজ থাকে, তার কাছ থেকে আগে একটা ফোন করে পারমিশন নিতে হবে যে আমি গভর্নর বা ডেপুটি গভর্নর বা তার কাছে আমার এই ধরনের অ্যাসাইনমেন্ট আছে, আমাকে যেতে হবে। তো সেটা করে যাবে, সমস্যা কি? না তো করে নাই, একেবারে নিষিদ্ধ করে নাই। আর আপনি যদি বাংলাদেশের ইকোনমিক্সের উপর বাংলাদেশ ব্যাংকের পলিসি বা সরকারের পলিসি এই অনুযায়ী যদি আপনার কোনো তথ্য দরকার হয়, অল মানে ডকুমেন্টস এন্ড ডাটা ইজ অ্যাভেলেবল আপনার ওয়েবসাইটে, আপনি যেতে পারেন, সেটাই আমাদের সেক্রেটারি বলেছেন। এখন আমাদের যে ডলার যে নিয়ে যে কথাবার্তাগুলো হচ্ছে, যে আমাদের যে রিজার্ভ নিয়ে, সারোয়ার ভাই বুঝে এখন না বুঝার ভান করছে যে আমি এগুলা বুঝি না। তো আপনার বিএনপি আমল যখন আমরা ক্ষমতা আমাদের সরকার গ্রহণ করে তখন 2.5 বা ম্যাক্সিমাম 3 বিলিয়ন ডলার রিজার্ভ ছিল। তো এই যে গত 2 দিন আগে যে 15 তারিখের যে তথ্য, সে অনুসারে বাংলাদেশ ব্যাংকের হিসাব অনুযায়ী 23 বিলিয়ন ডলার রিজার্ভ, কিন্তু যেটা আন্তর্জাতিক তহবিল পদ্ধতি যেটা রিজার্ভ করতে হয়, যেটা আইএমএফ বলছে সে অনুসারে 18.32 বিলিয়ন। 23 বিলিয়নের 18 কেন কম বেশি হচ্ছে, তার কারণ বাংলাদেশ সরকার দেশটাকে সুন্দরভাবে চালানোর জন্য অন্য কিছু রিজার্ভ রাখতে হয়, অন্য কোথাও। যেমন বাংলাদেশের একটা যে কোনো ফান্ড তৈরি করার জন্য তার এগেনস্টে কিছু হয়তো রিজার্ভ রাখতে হয়, সেখানে রেখেছে, বাংলাদেশ ব্যাংকই রেখেছে। যে কোনো ক্রাইসিসে যদি ব্যাংক মনে করে যে না ওই রিজার্ভটা আমার দরকার নেই, আমি ইউজ করবো, তাহলে আবার নিয়ে আসতে পারে। কিন্তু আইএমএফ বলছে যে না, তোমার যেটা নেট থাকবে তুমি সেটা বলো। সে অনুসারে 18.32 বিলিয়ন অ্যাকর্ডিং আইএমএফ বলছে। এবং অনেকেই বলছে যে না, তারপরও গ্রহিতা বা বিভিন্ন দায় যদি থাকে সেগুলো মিট আপ করে সেখানেও 13 বিলিয়ন ডলার আছে বাংলাদেশ ব্যাংক রিজার্ভ। কিন্তু প্রতিনিয়ত যে আমাদের যে রপ্তানি হয় সেখান থেকে আমাদের বৈদেশিক মুদ্রা আসে, এবং যে রিজার্ভ হয় সেখান থেকে আমাদের বৈদেশিক মুদ্রা আসে, আর আমরা ইম্পোর্টের ক্ষেত্রে ব্যবহার করি এই রিজার্ভটা। তো একটা দেশের 3 বছরের বা 3 মাসের রিজার্ভ যদি থেকে থাকে, তাহলে সেই দেশ অর্থনৈতিকভাবে কোনো রিস্ক নাই। আবার 40, 50, 100 বিলিয়ন ডলার আবার আইডিয়াল মানি পড়ে থাকাটাও কিন্তু অর্থনীতির জন্য ভালো না, সেটাকেও প্রপার ইউটিলাইজ করতে হবে। সেই জিনিসটাই বাংলাদেশ সরকার করছে। এবং আমাদের যে অর্থমন্ত্রীকে বর্তমানে নেওয়া হয়েছিল, তিনি কিন্তু এর আগে কিন্তু অনেক এক্সপার্টিস ছিলেন, যে কারণে তাকে বাংলাদেশের অর্থমন্ত্রী করা হয়েছে, যিনি এই যে অর্থনৈতিক যে বিশেষ করে ইকোনমিক যে ডিপ্লোম্যাসি
সেগুলো আমাদের অর্থমন্ত্রী অত্যন্ত এক্সপার্টিস এবং হি উইল ডু এভরিথিং। এটা নিয়ে চিন্তা করার কোনো কারণ নাই। আমি এটুকু বলতে চাই আমাদের সারোয়ার ভাইকে যে বর্তমান সরকারের উপরে আপনি এই আস্থাটুকু রাখতে পারেন। এখন অনেক জায়গাতে তো সরকারের বা একটা দেশ চালাতে গেলে অনেক কিছু কিন্তু হতে পারে। মাঝে মাঝে অর্থনৈতিক অবস্থা কখনো ভালো হয়, কখনো খারাপ হয়। আপনি আমাদের হাসিনাপার দিকেই তাকাবেন, যখনই দেখবেন যে অর্থনৈতিক অবস্থা ভালো, তার সাজ পোশাক, তার প্রেজেন্টেশন দেখবেন যে অনেক সুন্দর। আবার কখনো যদি তার ইনকাম কমে যায় দেখবেন যে একটু কেমন জানি হয়। এটা আমাদেরও হয়, আপনারও হয়, প্রত্যেকেরই হয়। সেই অনুসারে একটা দেশেরও হয়। অর্থনৈতিক অবস্থা সারা বিশ্বের সাথে তাল মিলিয়ে কখনো ভালো হয়, কখনো একটু খারাপ হয়। এটা কারোই কাম্য না, কারো অ্যাকসেপ্টেবল না যে আমার ঘরের সম্পদ আরেকজন চুরি করে নিয়ে যাবে, আমি বসে থাকবো। সেটার জন্য আমার দেশের মানুষ একবার যে ঘটনাটা ঘটছে সেইটা আবার থেকে আমরা ফিলিপিনো থেকে 3 কোটির উপরে $3.44 কোটি আবার আমরা ফেরত আনতে পারছি। বাকিটা চেষ্টা চলছে এখনো। বাট এটা তো কেউ সমর্থন করবে না। এই যে চুরি করার বিষয়টাকে আমি আপনি কেউ 17 কোটি মানুষই সমর্থন করবে না। অতএব সেইটা বরঞ্চ এটার আরো বেশি মানে কি বলবো, যাতে চুরি না হয় আমাদের বিশেষ করে মানুষের একটা উদ্বেগের জায়গা যে আরো চুরি হয়েছে। এই যে আপনার আরেকটা নিউজ এই অর্থনীতির ব্যাপারে দেখবেন যে দল বেঁধে যতগুলা এমডি আছে সব আমেরিকা যাচ্ছে। এখন এটা নিয়েও অনেকে কথা বলছে, এত এমডি কেন যাচ্ছে টাকা পয়সা খরচ করে। কিন্তু সেখানে একটা জাস্টিস বিচার ব্যবস্থা না কি যেন আছে আমেরিকা, প্রত্যেকে দাওয়াত দিয়েছে। তারা সেই দেশের মানে যুক্তরাষ্ট্র তো ব্যাংকগুলোর সাথে একটা ট্রেড পার্টনার, আমাদের সাথে তাদের একটা ট্রেড পার্টনার। এই যে অ্যান্টি মানি লন্ডারিং, টেররিস্ট ফাইন্যান্সিং, ট্রেড বেস যে লন্ডারিং, এই জিনিসগুলো কিন্তু আমেরিকার সাথে আমাদের কিন্তু ব্যাংকের এই বিষয়গুলো আছে। আরেকটা বিষয় হলো যে এখানে কিছু কিছু আমাদের যে 3-4টা ব্যাংক আছে তারা যে অফশোর ব্যাংকিং যে বাংলাদেশ সরকার শুরু করেছে, যেখানে বিদেশিরা এই অ্যাকাউন্টে ডলার রাখতে পারে, যেটা দুবাই বা অন্যান্য দেশে রাখে, সেটা যেন বাংলাদেশ ব্যাংকের আন্ডারে এই অফশোর অ্যাকাউন্টে যে ডলারগুলো যেন থাকে, সেই উদ্যোগও কিন্তু এই সরকার নিয়েছে। এইটার একটা মার্কেটিং পারপাজেও কিন্তু তারা আমেরিকায় যাচ্ছে। এখন এগুলো নিয়েও কিন্তু অনেকে সমালোচনা করছে, আমাদের মিডিয়া সমালোচনা করছে, অনেকেই করতে পারে। বাট বর্তমান সরকার যে কাজ করলে দেশের উন্নয়ন হবে, এদেশের মানুষের জীবনযাত্রার মান উন্নতি হবে, সেই কাজই কিন্তু আমাদের এই সরকার রাত দিন করে যাচ্ছে, বিশেষ করে আমাদের নেত্রী। এবং সারোয়ার ভাই যে কথাগুলো বললো যে কেউ কেউ বেশি বেশি আমাদের মানে কি বলে চাটুকার করে, ভাই সেটা তো আমরা জানি না। বিধাতার প্রশংসা না করলেও মানে কি বলবো, এবং হিন্দু ধর্ম মতে যদি আপনি দেবদেবীর পূজা না করেন সেখানেও নাকি খুশি হয়। এগুলো তো সব জায়গাতেই চালু। দেশ নেত্রী, তারপরে আরো কি যুবরাজ, এই যে এতগুলা বিশেষণ আপনারা ব্যবহার করেন, এগুলো তো চাটুকারি বলে মনে হয় নাকি। বিএনপির লোকজন বেগম খালেদা জিয়াকে দেশ নেত্রী, কখনো এই কখনো সেই, এগুলো তো বলেই থাকে সবাই। কিন্তু এটা তো দিনের মতো সত্য যে 1986 সালের 81 সালের সময় যে বাংলাদেশ আওয়ামী লীগ আমাদের নেত্রীর মানে ইন অ্যাবসেন্সে তাকে যে দলের সভানেত্রী বানানো হয়েছিল বাংলাদেশের মানুষের স্বার্থে, আমি এখনো সেই নেতৃবৃন্দকে কৃতজ্ঞতা জানাই যে তারা যদি সেদিন আমার নেত্রীকে বাংলাদেশ আওয়ামী লীগের সভানেত্রী না বানায় তো সর্বসম্মতিক্রমে, তাহলে আজকে বাংলাদেশ কোথায় থাকতো আমরা জানি না। তিনি 81 সালের এই যে 17 মে, গতকালকে তার আসার ডেট ছিল, এই 44 বছর তিনি যে বাংলাদেশে এসেছিলেন, সেই দিন তারপর থেকে বাংলাদেশে কি ছিল, 75-এর পরে বাংলাদেশের অবস্থাটা কেমন ছিল, সেগুলো একটু চোখ বন্ধ করে চিন্তা করেন না। সেই সামরিক জান্তারা বঙ্গবন্ধু হত্যার পরে বাংলাদেশে কোনো গণতন্ত্র ছিল না, ভোটের অধিকার ছিল না, ভাত ছিল না, কাপড় ছিল না, ক্যান্টনমেন্টে তো খালি গুলির শব্দ শোনা যেত, এবং আমাদের যতগুলা মুক্তিযুদ্ধের যত সৈনিক ছিল তাদেরকে ক্ষমতা টিকিয়ে রাখার জন্য খালি গুলি করে মেরে ফেলতো।
এই যে অবস্থা ছিল, আমার নেত্রী সেদিন আসার পরে ভোট এবং ভাতের অধিকারের আন্দোলনে সামিল হয়ে এই দুটো স্বৈরাচারকে সরিয়ে বাংলাদেশের ভোটের অধিকার প্রতিষ্ঠা করা হয়েছে। এই কথা তো ঐতিহাসিক ভাবে সত্য, এগুলো তো আমাদের চামচাগিরি করা লাগে না। জাতির পিতার কন্যা যদি বাংলাদেশে না আসতো এবং সেই সময় এসেছিল বলে এই তাকে 32 নম্বরে ঢুকতে দেওয়া হয়নি। জিয়াউর রহমান চেষ্টা করেছিল যে ভারত থেকে তাকে যেন বাংলাদেশে না আসে। জিয়াউর রহমান চেষ্টা করেছিল তিনি যেন আওয়ামী লীগের প্রধান না হতে পারে। তার লেখাগুলা পড়ে দেখেন, অন্যান্য ইতিহাসগুলা সে আমলের কিভাবে তিনি চেষ্টা করেছিলেন। তিনি তার বাবার বাসার ভিতরে ঢুকবে, সেখানেও ঢুকতে দেয় নাই। 32 নম্বরের রাজপথে বসে বাবা মায়ের জন্য দোয়া করেছিল। এগুলো ভুলে যাচ্ছে। এই যে অগণতান্ত্রিক আচরণ, অগণতান্ত্রিক সরকার, 17 বছর তো আপনারা ক্ষমতায় ছিলেন, সেই সময়কার অবস্থা, গণতন্ত্র বলেন, অর্থনৈতিক অবস্থা বলেন, কেমন ছিল সেগুলোর সাথে বর্তমান সরকারের কম্পেয়ার করেন। হ্যাঁ, এখনো দেশে তো দুর্নীতি আছে, আমি তো স্বীকার করছি। এখনো 20% লোক দরিদ্র আছে, 5% লোক অতি দরিদ্র আছে, এখনো আছে। এখনো বাংলাদেশের মানুষের সেই যে লক্ষ্য নিয়ে বঙ্গবন্ধু দেশ স্বাধীন করেছিল সেখানে আমরা যেতে পারিনি। অনেক ধন্যবাদ। কথা বলেন সবাই, আমরা এই 15-20 বছর আশা করেছিলেন বাকশাল নিয়ে কথা বললে বাকশাল কি খারাপ নাকি? বাকশাল কি খারাপ? তাহলে আজকে চায়নাকে কি বলবেন? সেখানে কি গণতন্ত্র আছে? তাহলে আজকে চায়না বিশ্বে গণতন্ত্র আছে? আপনি পরে আমাকে পরে বলেন। বঙ্গবন্ধু বাকশাল গঠন করার পরে বঙ্গবন্ধু নিজের মুখে কি বলেছিল? যে আমি সারা জীবন গণতন্ত্রের জন্য লড়াই করেছি, আমাকে এই অবস্থায় আসতে হলো কেন? সেই রিয়েলাইজেশন যদি আপনার না থাকে, আমি আপনার সাথে কথা বলতে যাব, আমি আপনার সাথে এই নিয়ে কথা বলতে যাব না। বঙ্গবন্ধু মানেই বাংলাদেশ ছিল। তিনি জিয়াউর রহমানের মতো ছিলেন না, এরশাদের মতো ছিলেন না যে আমাকে বাংলাদেশে বুঝাতে হবে মানুষকে, আমাকে স্বৈরাচারী হতে হবে। বঙ্গবন্ধু যা বলতো তাই হতো। কিন্তু কেন বাকশাল করেছিল, তার ইন্টেনশনটা লয়ে যদি আপনি সমালোচনা করেন, আমি আপনার সাথে একমত হব না। বঙ্গবন্ধুর ইন্টেনশন ছিল সেই সময় অর্থনৈতিক বিপর্যয় দেখে বঙ্গবন্ধু পাগল হয়ে যেতেন। তিনি বলেছিলেন বারবার যে তাদের ভালোবাসা, তাদের দুঃখ দেখলে আমি পাগল হয়ে যাই। অর্থনৈতিক মুক্তির জন্যই সাময়িকভাবে তিনি সবাইকে নিয়ে বাকশাল করেছিল। শুধু সব দল নিষিদ্ধ করে আওয়ামী লীগ যদি রাখতো তাহলে বলতে পারতেন যে সে ফ্যাসিবাদ ছিল, অন্য কিছু ছিল। তিনি আওয়ামী লীগকেও বিলুপ্ত করতেন। ওরা সব দল নিয়ে একদল করেছিল, করে বাংলাদেশটাকে অর্থনৈতিক ভাবে মুক্তি করার জন্য তিনি করেছিল। এমনকি গভর্নরদের নির্বাচনের ব্যবস্থাও তিনি রেখেছিলেন এবং সময় হলে তিনি আবার ফিরে আসবেন এই কথাও কিন্তু বঙ্গবন্ধু বলেছিলেন। তার লাস্ট বক্তৃতা এটাও বলেছিলেন, মানুষ মাত্রই ভুল হয়, আমারও ভুল হতে পারে, আমি অর্থনৈতিক মুক্তির জন্যই আজকে এই বাকশাল তৈরি করলাম। সেই বাকশাল নিয়ে আপনি সমালোচনা করেন, যখন কিছুই পান না তখন বঙ্গবন্ধুর এই বাকশাল নিয়ে সমালোচনা করেন। বাকশাল কেন করেছিল, কি ছিল বাকশালে, আপনারা লেখাপড়া করেন, এটা পড়াশোনা করেন এবং বঙ্গবন্ধুকে, তার চেয়ে বড় কথা হলো যে বঙ্গবন্ধুকে রিয়ালাইজ করেন যে তিনি কি কারণে বাকশালটা গঠন করেছিল, সেই ফিলিংসটা আপনি নিয়ে আসেন, তাহলে পেয়ে যাবেন উত্তর যে বঙ্গবন্ধু কি আসলেই স্বৈরাচারী করতে চেয়েছিল, গণতন্ত্র বিপন্ন করতে চেয়েছিল, না বাংলাদেশের মানুষের অর্থনৈতিক মুক্তির জন্য তিনি সেই পথটাতে গিয়েছিলেন। এই জায়গাটাই হলো আমার সবচেয়ে সমালোচনা যখন করেন তখন এই ফিলিংসটা তারা হারিয়ে ফেলে। আমি আর একটু শেষের কথা বলি, ভারতের নির্বাচনে এই যে কেউ কি হস্তক্ষেপ করছে, বাংলাদেশে যেরকম করেছে, ভারতে তো ওইরকম 15 আগস্টের খুনিরাও নাই, বিএনপির মতো কোনো রাজনৈতিক দলও নাই যে যারা নির্বাচন বর্জন করছে। সেই কারণে তো এখানে বাংলাদেশে নির্বাচন বর্জন করছেন বলিয়াই তারা সুযোগ নিচ্ছে যে ওখানে দলের গন্ডগোল হয়েছে, আমি যে একটু মাতবরি করি। মানুষের জন্য করে না, তারা তাদের স্বার্থের জন্যই। একটা কথা মনে রাখতে হবে, আমেরিকা কারো পার্মানেন্ট শত্রু না,
আমেরিকা কারো পার্মানেন্ট বন্ধু না, ইন্ডিয়া হয়েছিলেন কে বাধ্য করেছে?